দেখে নেব খেলার সময়ের শিরোনাম। ইতিহাস বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা নিয়ে সদুত্তর নেই জ্যোতির। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে 6 জুন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 দুই সিরিজই জয়ের স্বপ্ন স্বাগতিকদের। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছে, অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ দুইটাই জিতে নেবে। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্ট সামনে রেখে 32 সদস্যের অনূর্ধ্ব 23 দল ঘোষণা বাফুফের। জায়গা হয়নি প্রবাসী ফুটবলারদের, বয়সভিত্তিকে গুরুত্ব ফেডারেশনের। কাল 6 দলের অংশগ্রহণে ভারতের গোয়ায় শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। শিরোপায় চোখ বাংলাদেশের। আফিদার পরিবর্তে মারিয়া মান্ডাকে অধিনায়ক করলেন বাটলার। এবং ইপিএলে গার্দিওলার বিদায়ী ম্যাচে হার ম্যানচেস্টার সিটির 1-1 গোলের ড্রয়ে শেষ সালার লিভারপুল অধ্যায়। শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য আর্সেনাল। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও মেগা আসরে মাত্র 2 জয়ের প্রত্যাশা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলেও স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাবে টাইগ্রেস। স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে সেরা একাদশ বাছাই করতে চায় টিম ম্যানেজমেন্ট। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের কেন রাখা হলো স্কোয়াডে, সেই প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি ক্যাপ্টেন জ্যোতি। বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আছে নানা প্রশ্ন। নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব, পারফরমেন্স সহ নানা ইস্যুতে সমালোচিত দল নিয়ে ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগ্রেস। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংলিশ কন্ডিশনে যেখানে পেসারদের আধিপত্য থাকে, সেখানে বাংলাদেশ দলে মাত্র 2 পেসার। পারফর্ম না করেও তাজ নেহার, স্বপ্নাদের রাখা হয়েছে স্কোয়াডে। নিজেও নেই ফর্মে, তারপরও আত্মবিশ্বাস হারাতে চান না নিগার। আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো ওইখানে যদি আমি বিগত লাস্ট 2 বছরে বা 3 বছরে বা বলতে পারেন পুরো ক্যারিয়ারে যেভাবে ব্যাটিং করে আসছি, স্পেশালি টি-20 ফর্মেটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি আমি হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে, ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে, কারণ এটা অনেক বেশি বলবো যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টিমের জন্য। বাংলাদেশের চাওয়াটাও অবশ্য খুব বেশি নয়। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি থাকলেও 5 ম্যাচের মাত্র 2টা জিততে পারলেই খুশি টিম টাইগ্রেস। নারী ক্রিকেটের মাইলেজ বাড়াতে নজর অধিনায়কের। আমরা সবসময় চাই ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, কারণ এটা সব থেকে বিগেস্ট স্পটলাইট বলা যেতে পারে, যেখানে ওয়ার্ল্ড ক্রিকেটের সব জায়গায় চোখ থাকে, নজর থাকে। তো স্পেশালি এসব জায়গায় যখন হচ্ছে আমরা বেটার পারফরমেন্স করি, তখন দেখা যাচ্ছে যে টিমকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। স্পেশালি যখন ইন্ডিভিজুয়ালি প্লেয়াররা ভালো করে, তখন তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি আসলে আসে। 2-1 প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে, এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হাঙ্গ্রিনেসটা আছে যে না, আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এইবার আমরা আরও বেটার হইতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তাভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন, এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফর্মেটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। 2 ধাপে এডিনবারার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে ত্রিদেশীয় সিরিজ। 14 জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষেই শুরু বিশ্বকাপ মিশন। গ্রুপ পর্বের অন্য প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দলের জন্য সে ডেলিভার করতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে 6 জুন অনুশীলন নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 দুই সিরিজই জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকরা। ক্রিকেটারদের ওপর অগাধ আস্থা নীতি নির্ধারকদের। আগামীতে বৈশ্বিক ট্রফি জয়েরও স্বপ্ন দেখেন ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস।
এরপরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া টিম। 9, 11 ও 14 জুন ঢাকায় 3টি ওয়ানডে আর 17, 19 ও 21 জুন চট্টগ্রামে হবে 3 টি20। রঙিন পোশাকের এই দুই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। 5 তারিখ পর্যন্ত ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রিমিয়ার লিগ খেলবে, 6 তারিখ থেকে ট্রেনিংটা শুরু হবে, কারণ 9 তারিখে অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলা। কোচিং স্টাফ এখন ঈদের বন্ধে বেশ অনেক দিন ধরে তারা পরিশ্রমের মধ্যে ছিল। ঈদের একটা ছুটি আছে, ঈদের পর তারা সবাই 3 থেকে 4 তারিখের মধ্যে বাংলাদেশে জয়েন করবে। ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া। এবারের বাংলাদেশ সফরেও তারা আসবে শক্তিশালী স্কোয়াড নিয়ে। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের দলকে মোকাবিলা করতে হবে ট্রাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেইন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। আইপিএল আর পাকিস্তানের সিরিজ খেলার সুবাদে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। পারফরমেন্সে যে উন্নতির ছাপ রেখেছে টাইগাররা, মাইটি অজিদের বিপক্ষে সেটা ধরে রাখতে পারলে তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। শুধু ভালো খেলাই নয়, সিরিজ জয়ের আশাও করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ গত 3, 4, 5, 6, 7 মাস ধরে যেই ক্রিকেট খেলছে, আমি সেই ধারাবাহিকতাটা দেখতে চাই। বাংলাদেশ এখন এমন একটা পজিশনে আছে, তারা যে কোনো দলের সাথেই কিন্তু কম্পিট করে এবং সিরিজ জিতছে। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছে। অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ দুইটাই জিতে নেয়। বাংলাদেশ এখনও এমন একটি দল যারা দলগত পারফরমেন্সের উপরই সবসময় ভরসা করে এবং ওইটার উপরই তাদের রেজাল্টটা নির্ভর করে। যখন আমার স্পিনিং উইকেট প্রয়োজন, আমরা স্পিনিং উইকেট করব। যখন আমার ব্যাটিং উইকেট প্রয়োজন, আমরা ব্যাটিং উইকেট করব। আমরা যখন ফাস্ট বোলিং উইকেট প্রয়োজন, তখন আমরা ঠিক সেভাবেই করব। এটা আসলে টিমের এবং অপোনেন্টের অনুযায়ী আমরা তৈরি করে থাকি। একটা জিনিস যেটা হচ্ছে, এখন আমরা চাহিদা মতো উইকেটের চরিত্রটা চেঞ্জ করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এখনও শোকেসে তুলতে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরমেন্সে স্বপ্ন দেখতে শুরু করেছেন নীতি নির্ধারকরা। আমরা হোমে ওয়ানডে, টেস্ট, টি20 সবই জিতছি, বিদেশে ওয়ানডে, টেস্ট, টি20 সবই জিতছি। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই একটা বৈশ্বিক ট্রফি। ওয়ানডেতে সবশেষ 3টি সিরিজই জিতেছে বাংলাদেশ, আর টি20তে সবশেষ 7 সিরিজের 5টিতেই জয়। ঢাকায় পা রাখার আগে নিশ্চয়ই হোমওয়ার্ক করে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। মালদ্বীপের 4 জাতি টুর্নামেন্ট সামনে রেখে 32 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে জায়গা হয়নি কোনো প্রবাসী ফুটবলারের। দলের বেশিরভাগ ফুটবলারই সবশেষ অনূর্ধ্ব-20 সাফ জয়ী দলের সদস্য। আগামী 30 মে মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অলিম্পিক দল। সান মারিনো ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু না হলেও মালদ্বীপের আয়োজিত হতে যাওয়া 4 জাতি টুর্নামেন্টের জন্য রিপোর্টিং করেছে বাংলাদেশ অলিম্পিক দল, যেখানে জায়গা পেয়েছেন দেশের ঘরোয়া ফুটবলের পারফর্ম করা তরুণ ফুটবলাররা। তবে 32 জনের প্রাথমিক স্কোয়াডে নেই কোনো প্রবাসী ফুটবলার। অলিম্পিক এই দলের জন্য বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার চেয়েছিলেন দলটির ম্যানেজার শাহিন হাসান। রোনান ও ডেকলান সুলিভান ছাড়াও সেখানে নাম ছিল তানিন শালিক, জিদান ইউসুফ ও ট্রেভর ইসলামের। তবে বিভিন্ন কারণে তাদের দলে পায়নি বাফুফে। আমাদের চেষ্টা ছিল, যেমন তানিরটা কনফার্ম ছিল, রোনাল্ড ডেকলান আসলে এদেরটা কনফার্ম ছিল, ইউসুফেরটা আমাদের খুব ইচ্ছা ছিল, বাট ওর পাসপোর্ট রেডি হয় নাই। আর এদের পার্সোনাল পরীক্ষা বা সামথিং কিছু একটা আছে, সেটা আমি পুরোটা ক্লিয়ার না। বাট তানিরটা আমি পুরো যেটা ডিল করছি, ওই ইঞ্জুরি আসতে পারে। দলের বেশিরভাগ ফুটবলারই সবশেষ অনূর্ধ্ব-20 সাবজয়ী দলের সদস্য। এছাড়া প্রাথমিক একাদশে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আলামিন, মুজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোবারা, যাদের অভিজ্ঞতা আছে জাতীয় দলের হয়ে খেলার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঘরোয়া লিগের হয়ে দুর্দান্ত খেলা সৌরভ দেওয়ান। অলিম্পিক দল থেকে একজন জাতীয় দলে জায়গা করে নিতে চান এই ফরওয়ার্ড। হামজা ভাই আমার আইডল বাংলাদেশে এখন বর্তমানে। এখন ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনেক ইচ্ছা আছে, তো আশা আছে যাতে ন্যাশনাল টিমে যাইতে পারি। যারা আছে আমরা এই টিমে সবাই ইয়ং প্লেয়ার, তো আমাদের সবারই একটা জেদ আছে যে আমরা এবার টুর্নামেন্ট থেকে ভালো কিছু করে নিয়ে আসবো। চেষ্টা করবো সবাই যাতে ভালো কিছু হয় এবং আমাদের প্রত্যাশা যে আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আসবো। ক্যাম্প শুরু হলেও ঈদের ছুটি পাচ্ছেন ফুটবলাররা। এছাড়া মালদ্বীপে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে বাংলাদেশ অলিম্পিক দল। ঈদের আগের দিন ট্রেনিং করে আসে, ছুটি দিব, ঈদটা বাড়িতে করে ঈদের দিন রাত্রে আবার কি ওরা সবাই ব্যাক করবে। যেহেতু আমরা চাচ্ছি ফ্যামিলি সিকটা যেন ওদের মধ্যে না থাকে। আমার বয়সেও কথা বলবো, অবশ্যই তো আমরা চাইবো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। তখন ওই টিমের কী অবস্থা থাকে বা ওই ন্যাশনাল টিমের কোচ কী চায়, এটার উপরে চেষ্টা করি। অবশ্যই তো চেষ্টা করবো একটা 1-2টা যেন প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, কারণ প্র্যাকটিস ম্যাচ খেললে আমাদেরও যেমন ভালো হবে এবং ন্যাশনাল টিমেরও ভালো হবে। মালদ্বীপে আগামী 1 থেকে 10 জুন অনুষ্ঠিত হবে ডায়মন্ড জুবলি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট খেলতে 30 মে দেশ ছাড়বে বাংলাদেশ অলিম্পিক দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 6 দলের অংশগ্রহণে ভারতের গোয়ায় সোমবার শুরু হচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 8ম আসর। এবার হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য কোচ পিটার বাটলারের। আসর শুরুর আগে বড় পরিবর্তন বাংলাদেশ দলে। আফিদা খন্দকারের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে
অভিজ্ঞ মারিয়া মান্ডাকে। চাপমুক্ত থেকে শিরোপা জয়ের প্রতিশ্রুতি নতুন অধিনায়কের। গোয়ার সমুদ্র সৈকতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মিশন হ্যাট্রিক শিরোপা। 2022 সালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার হিমালয় জয় করেছিল জয়িতারা। 2024 সালেও ফাইনালের মঞ্চে সেই নেপাল 3-1 গোলের জয় পেয়েছিল ঋতুপর্ণারা। নেপাল থেকে সাফের অষ্টম আসরের ভেন্যু এবার ভারতের গোয়ায়। ভেন্যুর মতো পরিবর্তন এসেছে দলেও। গত 2 আসরের সাফজয়ী ফুটবলার সাবিনা সানজিদারা নেই এবার। কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধে জড়িয়ে 2024 সালের পর থেকেই দলের বাইরে আছেন তারা। গত 2 আসরে ফাইনালে উঠতে না পারা ভারত এবারও আছে বাংলাদেশের গ্রুপে। গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে আরও আছে মালদ্বীপ। এই গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। সাফ সামনে রেখে থাইল্যান্ডে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে স্থানীয় ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল সবুজ। গোয়ায় এসেও চলছে নিবিড় অনুশীলন। ফুটবলারদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। তবে আনুষ্ঠানিকভাবে সাফ শুরুর আগে বড় চমক দিলেন কোচ। দীর্ঘদিনের অধিনায়ক আফিদাকে পরিবর্তন করেছেন বাটলার। নারী দলের নেতৃত্ব পেয়েছেন অভিজ্ঞ মারিয়া মান্ডা। সাম্প্রতিক সময় মাঠে সেরা ছন্দে ছিলেন না আফিদা, তবুও তার উপরই আস্থা ছিল কোচের। তবে হঠাৎ করেই এলো পরিবর্তন। মারিয়ার নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী কোচ পিটার বাটলার। তার অধিনায়কত্বে সাফল্য পাবে বাংলাদেশ, এমনটাই আশা তার। থাইল্যান্ডে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমরা। আসরে ভারত ও বাংলাদেশের এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা রয়েছে। এটা ওদের অনেক কাজে আসবে। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এ দল নিয়েই শিরোপা জিততে চাই আমরা। আশা করছি মেয়েরা মাঠে পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করবে। নেতৃত্বের চাপ নিচ্ছেন না অধিনায়ক মারিয়া মান্ডা। মাঠে সেরাটা দিয়েই লক্ষ্য তার। এই বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই, কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা। বাংলাদেশ দলকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছে ভারত। আসরে লাল সবুজের প্রথম ম্যাচ আগামী 28 মে মালদ্বীপের বিপক্ষে। 31 মে দ্বিতীয় ম্যাচে মারিয়াদের সামনে ভারত। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল 3রা জুন সেমিফাইনাল ও 6 জুন খেলবে ফাইনালের মঞ্চে। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপে সুযোগ পেয়েও বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত রিপাবলিক অব কঙ্গোর। দেশটিতে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের কারণেই তৈরি হয়েছে এই শঙ্কা। সম্প্রতি আশঙ্কাজনক হারে ইবোলার সংক্রমণ বাড়ায় কঙ্গো দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে 21 দিনের কঠোর কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আর তা না মানা হলে আমেরিকার ভিসা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এমন বার্তা সরাসরি নাকচ করে দিয়েছে আফ্রিকান চিতারা। তারা জানিয়েছে আগের পরিকল্পনা অনুযায়ী চলবে তাদের বিশ্বকাপের প্রস্তুতি। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর জন্য এবারের বিশ্বকাপটা ছিল বিশাল উৎসবের এক মঞ্চ। 1974 সালের পর দীর্ঘ 52 বছরের খরা কাটিয়ে প্রথমবার বিশ্বমঞ্চে পা রাখছে তারা। কিন্তু সেই আনন্দের আকাশে এখন আশঙ্কার কালো মেঘ। মাঠের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগেই আফ্রিকান এই দলটির লড়াই শুরু হয়ে গেছে অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে। কঙ্গোতে নতুন করে দেখা দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব, আর তাতেই নড়ে চড়ে বসেছে বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন কঙ্গো দলকে বেলজিয়ামের ট্রেনিং ক্যাম্পে টানা 21 দিন কঠোর হেলথ বাবল বজায় রাখতে হবে। এই নিয়ম ভাঙলে ফুটবলারদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি তার। আমেরিকার জনগণের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে পরাশক্তি আমেরিকার এমন প্রচ্ছন্ন হুমকিতে মচকায়নি কঙ্গো। ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র স্পষ্ট করেছেন বিশ্বকাপের প্রস্তুতি সূচিতে কোনো পরিবর্তন আনছেন না তারা। আগামী 3 জুন বেলজিয়ামের ডেনমার্ক এবং 9 জুন স্পেনের চিলির বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো খেলবে আফ্রিকার দেশটি। কঙ্গো শিবিরের দাবি তাদের মূল স্কোয়াডের সব খেলোয়াড় এবং কোচ সেবাস্তিয়ান দেসাব্রে দীর্ঘদিন ধরে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছেন, ফলে তাদের সংক্রমিত হওয়ার কোনো সুযোগ নেই। মাত্র কয়েকজন কর্মকর্তা সম্প্রতি কঙ্গো থেকে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের পেছনে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা বড় ভূমিকা রাখছে। WHO কঙ্গোর এই ইবোলাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। বিরল বুন্দিবুগীয় স্ট্রেইনের এই ভাইরাসে দেশটিতে ইতোমধ্যে প্রায় 750 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 177 জন। পরিস্থিতি বিবেচনা করে কঙ্গো দলও দেশের মাটিতে তাদের 3 দিনের বিশ্বকাপ ট্রফি প্রদর্শন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল করেছে। বিশ্বকাপের গ্রুপ কেতে থাকা কঙ্গোর আগামী 17 জুন টেক্সাসের হিউস্টনে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর কথা রয়েছে। গ্রুপে তাদের বাকি 2 প্রতিপক্ষ কলম্বিয়া এবং উজবেকিস্তান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সময়ের হিসেবে আর বাকি 20 দিনেরও কম। এরপরই শুরু হবে ফুটবলের মহাযুদ্ধ। 48 দল লড়বে 3 দেশের 16টি ভেন্যুতে। এরই মধ্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলো। গ্রেটেস্ট শো অন আর্থে নর্থ আমেরিকার ভেন্যুগুলোর বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। 16টি ভেন্যু আর 3 দেশের মেলবন্ধনে 2026 বিশ্বকাপ ফুটবল দুনিয়ায় যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা। গতি আর ড্রিবলিংয়ের ঝড় দেখতে এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা। প্রথমেই জানা যাক মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকার কথা। বিশ্ব ফুটবলের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ভেন্যুটি প্রথম স্টেডিয়াম হিসেবে 3টি ভিন্ন বিশ্বকাপে ম্যাচ আয়োজনের অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে। এখানেই হবে 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। মেক্সিকোর দ্বিতীয় ভেন্যু গুয়াদালাহারার এস্তাদিও আক্রন। প্রাকৃতিক পাহাড়ের ঢালে তৈরি চোখ ধাঁধানো এই আধুনিক স্টেডিয়ামটি ফুটবল প্রেমীদের দেবে সম্পূর্ণ ভিন্নধর্মী এক আবহ। মেক্সিকোর শেষ ভেন্যু মন্টেরির এস্তাদিও BBVA। ইস্পাতের দৈত্য নামে পরিচিত এই স্টেডিয়ামের গ্যালারি থেকে সরাসরি দেখা যায় মনোরম পার্বত্য অঞ্চলের দৃশ্য। এবার আসা যাক কানাডায়। ভ্যানকুভারের বিখ্যাত BC প্লেস স্টেডিয়ামটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কেবল সাপোর্টেড ছাদ। এখানে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কানাডার দ্বিতীয় ভেন্যু টরন্টোর BMO ফিল্ড। ধারণ ক্ষমতা বাড়ানোর পরও 45,000 আসন নিয়ে এটিই হতে যাচ্ছে এবারের আসরের সবচেয়ে ছোট স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর মধ্যে শুরুতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। প্রায় 82,500 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠেই 19 জুলাই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। আসন সংখ্যার দিক থেকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ভেন্যু ডালাসের AT&T স্টেডিয়াম। প্রায় 94,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে সর্বোচ্চ 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেসের আলট্রা মডার্ন সোফাই স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম। এর বিশেষ ঘূর্ণায়মান ছাদ এবং দানবীয় 360 ডিগ্রি HD ভিডিও বোর্ড দর্শকদের দেবে দারুণ এক অভিজ্ঞতা। এখানে একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মায়ামির বিখ্যাত হার্ড রক স্টেডিয়াম। বহু আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা লিওনেল মেসির ক্লাবের 65,000 আসনের এই ভেন্যুতে গড়াবে বিশ্বকাপের 3য় স্থান নির্ধারণী ম্যাচ। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ স্টেডিয়াম হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম থাকা এই মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হিউস্টনের NRG স্টেডিয়াম। পুরো ইনডোর স্টেডিয়ামে রূপান্তর করা সম্ভব এমন অল ওয়েদার ছাদ বিশিষ্ট এই ভেন্যুতে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সান ফ্রান্সিসকোর লেভিস স্টেডিয়াম। সিলিকন ভ্যালির প্রাণকেন্দ্রে অবস্থিত এই পরিবেশ বান্ধব স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর বিদ্যুৎ শক্তিতে চালিত। সিয়াটলের লুমেন ফিল্ড। এর বিশেষ ইউ-শেপড গ্যালারি ডিজাইন ফুটবলার ও দর্শকদের এক দারুণ অভিজ্ঞতা দেবে। বস্টনের ঐতিহ্যবাহী জিলেট স্টেডিয়াম। সম্পূর্ণ নতুন লাইটিং ও হাই ডেফিনেশন ডিসপ্লে প্যানেল যুক্ত করে একে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের শেষ ভেন্যু ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড। ফুটবলীয় উন্মাদনার জন্য পরিচিত এই স্টেডিয়ামে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সহ মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইরানের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ না রাখলেও বেস ক্যাম্প বদল করার অনুমতি দিল ফিফা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিওয়ানা সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করার অনুমতি পেয়েছে ইরান। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত যেসব জটিলতা আছে তা পোহাতে হবে না বলে মনে করছে তারা।
রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েও ফিফার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পায়নি ইরান। তবে বেস ক্যাম্প পরিবর্তনের ক্ষেত্রে এবার ইরানের পাশে দাঁড়ালো ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু ঠিক থাকলে মেক্সিকোর তিওয়ানা সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করবে সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই দেশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে বেস ক্যাম্প করার কথা ছিল ইরানের, তবে নানা কারণেই সেখানে অনুশীলন ক্যাম্প করতে আপত্তি জানায় দেশটির ফুটবল ফেডারেশন। এজন্য ফিফার দ্বারস্থ হয় তারা। শেষ পর্যন্ত বেস ক্যাম্প পরিবর্তনের যৌক্তিকতা যাচাই করে এই সিদ্ধান্ত দিয়েছে জিয়ান্নি ইনফান্তিনোর কমিটি। ইরানের দাবি, এর আগে যেখানে বেস ক্যাম্প করার পরিকল্পনা ছিল তাদের, সেই তুলনায় তিওয়ানা সিটি থেকে প্রথম 2 ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলেসের দূরত্ব কম। এয়ার ফ্লাইটে মাত্র 55 মিনিটেই পৌঁছা যাবে সোফি স্টেডিয়ামে। যদিও নিজেদের শেষ ম্যাচ ইরান খেলবে সিয়াটলে, তিওয়ানা থেকে যার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। এখন আমরা তিওয়ানা ক্যাম্পে থাকব। এটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র সীমান্তের কাছাকাছি। আমাদের জন্য এর দূরত্ব বেশ সুবিধাজনক। লস অ্যাঞ্জেলেসে যে 2টি ম্যাচ খেলতে হবে সেখানে বিমানে যেতে সময় লাগবে মাত্র 55 মিনিট। আগের ক্যাম্প অ্যারিজোনার তুলনায় এটা অনেক কাছে। এটা আমাদের জন্য বড় সুবিধা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যে ভিসা জটিলতা, সেটা এড়াতেই বেস ক্যাম্প হিসেবে মেক্সিকোর তিওয়ানা সিটিকে বেছে নেয় ইরান। দেশটির ফুটবল সংশ্লিষ্ট এক কর্মকর্তার দাবি, বিশ্বকাপের 1 মাস কম সময় হাতে থাকলেও এখনও ইরানের কোনো ফুটবলার এবং কর্মকর্তাদের ভিসা দেয়নি ইউএস প্রশাসন। বিশ্বকাপের সব দলের ক্যাম্প কোথায় হবে সে সিদ্ধান্ত ফিফা নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত পরিস্থিতি আমাদের জন্য সমস্যা, তাই যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প সরানোর আবেদন করি আমরা এবং ফিফা তাতে অনুমোদন দেয়। এই ক্যাম্পে অনুশীলনের জন্য সব ধরনের সুবিধা রয়েছে এবং এটি আধুনিক একটা স্পোর্টস কমপ্লেক্স। বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় প্রি ওয়ার্ল্ড কাপ ট্রেনিং করছে ইরান। সেখান থেকেই সরাসরি মেক্সিকোর তিওয়ানা সিটিতে উড়াল দেবে তারা। তবে কবে বিশ্বকাপের বেস ক্যাম্পে যোগ দেবে ইরান, সেই তথ্য নিশ্চিত করেনি দেশটির ফুটবল ফেডারেশন। এস.এম. ইকবাল, সময় সংবাদ। অবসর ভেঙে আর্জেন্টিনার বিশ্বকাপের দলে ফিরছেন আনহেল ডি মারিয়া। মেসির সঙ্গে আবারও জুটি বেঁধে দলের 4র্থ শিরোপা জয়ে ভূমিকা রাখবেন এই উইঙ্গার, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ক্লাব রোজারিও সেন্ট্রালে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই ডি মারিয়াকে জাতীয় দলে চান সমর্থকরা। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। এবার মেসিদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। মরুর বুকে ঝড় তুলে কাতার বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জন্য তৈরি হচ্ছে আলবিসেলেস্তে। কেমন হবে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের আর্জেন্টিনা দল, এ নিয়ে চিন্তায় রাতের ঘুম হারাম সমর্থকদের। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এরই মধ্যে নেইমারকে নিয়ে ঘোষণা করেছে তাদের হেক্সা মিশনের দল। তবে এখনও চূড়ান্ত স্কোয়াড দেননি স্ক্যালোনি। দল ঘোষণার আগে বাতাসের নতুন গুঞ্জন, বিশ্বকাপে মেসির সঙ্গী হওয়ার কথা ভাবছেন তার প্রিয় সতীর্থ আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনার লিগা প্রফেশনালে দারুণ ছন্দে আছেন ডি মারিয়া। 38 বছর বয়সেও গোল করে ও সতীর্থদের গোলে অবদান রেখে দলের জয়ে অবদান রাখছেন তিনি। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা সাবেক তারকার দুর্দান্ত এই ছন্দই উস্কে দিচ্ছে একটি প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে কি দেখা যাবে ডি মারিয়াকে? অবসর ভেঙে কি আবারও আকাশি সাদা জার্সি গায়ে মাঠ মাতাবেন এই কিংবদন্তি? কদিন আগে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার ফেরার আভাস দিয়েছিলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার উভালদো মাতিলদা ফিল্লোল। 1978 সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিওনেল স্ক্যালোনির দলে ডি মারিয়ার ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। দল ঘোষণার আগে আবারও ডালপালা মেলেছে সে গুঞ্জন। কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা ডি মারিয়াকে দেখা যেতে পারে 2026 বিশ্বকাপের দলে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা সহ অসংখ্য অর্জনের সাক্ষী ডি মারিয়া। 2025 সালে শৈশবের ক্লাব বেনফিকা থেকে দ্বিতীয় দফায় যোগ দেন রোজারিও সেন্ট্রালে। 30 ম্যাচে এখন পর্যন্ত 12টি গোল করেছেন এই তারকা। তার এই চমৎকার ফর্মের স্বপ্নবাজ সমর্থকরা। তাদের আশা ডি মারিয়া ফিরলে আবারও বিশ্বকাপে মেসির সঙ্গে রং ছড়াবেন তিনি। আর্জেন্টিনাও পাবে 4র্থ শিরোপার দেখা, যদিও বিষয়টা পুরোটাই গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা তুলছেন আলোচনার ঝড়।
তবে এ নিয়ে ডি মারিয়া নিজে কোনো আভাস দেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চাইলে সেটা যে তিনি নাকচ করতে পারবেন না সেটাও বলা যায়, কারণ মেসির সঙ্গে খেলার জন্য প্রতিটা মুহূর্ত মুখিয়ে থাকেন 2024 সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে যাওয়া এই ফুটবলার। 2008 সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে 2024 সাল পর্যন্ত 145টি ম্যাচে 31টি গোল করেছেন 38 বছর বয়সী এই তারকা। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের 2025-26 মৌসুম শেষ হলো নাটকীয়ভাবে। আগেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল এদিন ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠে। অন্যদিকে পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে হারের তিক্ততা পেতে হয় ম্যানচেস্টার সিটিকে। ফেয়ারওয়েল ম্যাচে সালাকেও জয় উপহার দিতে পারেনি লিভারপুল। তবে শেষ ম্যাচে অবনমন এড়িয়েছে টটেনহ্যাম। উত্তেজনা, কান্না আর উদযাপনে শেষ হলো ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর। শেষ দিনে মাঠে নেমেছিল সব বড় দল। স্পটলাইটটা ছিল আর্সেনালের ওপর। দীর্ঘ 22 বছরের খরা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি পুনরুদ্ধার করেছে গানাররা। আগেই শিরোপা নিশ্চিত করা মিকেল আর্তেতার দল শেষ দিনে বাঁধ ভাঙা উল্লাসে মেতেই মাঠ ছেড়েছে। মৌসুমের শেষ ম্যাচেও দারুণ এক জয় পেয়েছে তারা। ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল। সেলহার্স্ট পার্কে ম্যাচের 42 মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে লিড নেয় গানার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে মাদুয়েকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেস 1 গোল শোধ করলেও তা কেবল ব্যবধান কমিয়েছে। এই জয়ে মিকেল আর্তেতার দল 85 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে উৎসবের মঞ্চে পা রাখে। ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে চিত্র ছিল ভিন্ন। ডাগআউটে এটাই ছিল মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার শেষ ম্যাচ। তবে বিদায়টা মোটেও সুখকর হয়নি তার। ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হেরেছে সিটিজেনরা। বিদায় বেলায় গার্দিওলার চোখে জল, আর সিটির হার যেন এক আবেগঘন অধ্যায়ের জন্ম দেয়। ম্যাচের 23 মিনিটে সিটির হয়ে সেমেনিও গোল করেন। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় অ্যাস্টন ভিলা। তারকা স্ট্রাইকার অলি ওয়াটকিন্সের জোড়া গোলে সিটির জয় ছিনিয়ে নেয় তারা। এই হারের পরও ম্যান সিটি 78 পয়েন্ট নিয়ে লিগের রানার্স আপ পজিশন ধরে রাখে। অ্যানফিল্ডে সব আলো কেড়ে নিয়েছিলেন মোহাম্মদ সালাহ। অলরেডদের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে দর্শকদের কাঁদিয়ে বিদায় নেন এই মিশরীয় কিংবদন্তি। তার বিদায়ী ম্যাচটা জিততে পারেনি লিভারপুল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 58 মিনিটে জোনস গোল করে অলরেডদের লিড এনে দেন। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রেন্টফোর্ড। 64 মিনিটে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ব্রাইটনকে রীতিমতো বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 33 মিনিটে প্যাট্রিক রেড ডেভিলদের প্রথম লিড এনে দেন। এরপর 44 মিনিটে এমবুয়েম্বো আর বিরতির পর 48 মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করলে ইউনাইটেডের 3-0 ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ 21 অ্যাসিস্টের রেকর্ডও গড়েন ব্রুনো। পেছনে ফেলেন ডি ব্রুইনা আর থিয়েরি হেনরিকে। এই জয়ে 71 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে রেলিগেশন শঙ্কা মাথায় নিয়ে দুর্দান্ত পারফর্ম করেছে টটেনহ্যাম। এভারটনের বিপক্ষে 1-0 গোলের এক অবিশ্বাস্য জয় তুলে নিয়ে নিজেদের প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখলো তারা। ঘরের মাঠে এভারটনের বিপক্ষে আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে 43 মিনিটে পালহিনহা গোল করে স্পারদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ওই লিড ধরে রেখে 1-0 ব্যবধানের মূল্যবান জয় নিশ্চিত করে টটেনহ্যাম। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে লা লিগার খবর। জয় দিয়ে মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। কারভাহাল আলাবাদের বিদায়ী ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওকে 4-2 গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস। শিরোপাহীন মৌসুম শেষে ডাগআউট থেকে বিদায় নিয়েছেন আলভারো আরবেলোয়া। এদিকে বার্সেলোনার জার্সি গায়ে শেষ ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারেননি লেভানডস্কি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3-1 গোলে হেরেছে কাতালোনিয়ানরা। সান্তিয়াগো বার্নাবুর এই রাতটা কেবল এক ম্যাচের গণ্ডিতে বন্দী ছিল না। এটা ছিল এক সোনালী যুগের অবসান এবং দুই কিংবদন্তির বিদায়ের অশ্রু সজল উপাখ্যান। বিশাল এক টিফোর মাধ্যমে গ্যালারিতে ফুটিয়ে তোলা হয় রিয়ালের শৈশবের নায়ক এবং বিদায়ী অধিনায়ক দানি কারবাহালের প্রতি কৃতজ্ঞতা। মাঠের লড়াইয়েও ছিল সেই বিদায়ের ছোঁয়া। ম্যাচের মাত্র 12 মিনিটেই দৃশ্যপটে আসেন কারবাহাল। তার বাড়ানো চমৎকার এক লং পাস থেকে বল জালে জড়িয়ে রিয়ালকে এগিয়ে নেন তরুণ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া। আক্রমণের সেই ধারা বজায় থাকে প্রথমার্ধের শেষেও। 41 মিনিটে থিয়াগোর চমৎকার এক লফটেড পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। যদিও বিরতির ঠিক আগে বিলবাওয়ের পক্ষে 1 গোল শোধ করে ম্যাচে উত্তাপ ফেরানোর চেষ্টা করেন গুরুজেতা।
বিরতির পর রিয়ালকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 51 মিনিটে স্কোর করেন কিলিয়ান এমবাপে। লা লিগায় নিজের 25তম গোল উদযাপনের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো পিচিচি ট্রফিও নিজের করে নেন এই ফরাসি তারকা। ম্যাচের 70 মিনিটে তুলে নেওয়া হয় ডেভিড আলাবাকে। পুরো গ্যালারি দাঁড়িয়ে হাততালির মাধ্যমে সম্মান জানায় রিয়ালের 14তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম এই নায়ককে। তবে আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 84 মিনিটে, যখন মাঠ ছাড়েন দানি কারবাহাল। সাদা জার্সিতে 27টা ট্রফি জেতা ডিফেন্ডারের জন্য বার্নাবু যেন থেমে যায় কিছুক্ষণের জন্য। সারিবদ্ধ ফুটবলাররা গার্ড অফ অনার জানান কিংবদন্তিকে। ম্যাচের শেষ মুহূর্তে ব্রাহিম দিয়াজের গোল এবং অতিরিক্ত সময়ে বিলবাওয়ের ইজেতার লক্ষ্যভেদ ম্যাচের স্কোর লাইন 4-2 করে দিলেও মাঠের সব আলো কেড়ে নেয় বিদায়ের সুর। এই জয়ের মধ্য দিয়ে রিয়ালের ডাগআউটে নিজের অধ্যায়ের সমাপ্তি টানলেন কোচ আলভারো আরবেলোয়া। এদিকে লা লিগার চ্যাম্পিয়ন হয়েও হারের তিক্ততা দিয়ে মৌসুম শেষ করল বার্সেলোনা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের দ্বিতীয় অংশে বাজি ধরেন বিদায়ী তারকা রবার্ট লেভানডস্কি। বার্সেলোনার জার্সিতে নিজের শেষ ম্যাচে ফেরান তোরেসের ভলি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এই পলিশ ফরওয়ার্ড। তবে লিড নেওয়ার পরেই খেই হারিয়ে ফেলে বার্সা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোয়ালিফাই করার তারায় ভ্যালেন্সিয়া রুখে দাঁড়ায় বেশ ভালোভাবে। হেভি গুয়েরা এবং লুইস রিজওয়ার ব্যাক টু ব্যাক গোলে দ্রুতই ম্যাচে ফেরে তারা। ইনজুরি কাটিয়ে দীর্ঘ 158 দিন পর আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন মাঠে ফিরলেও বার্সার হার এড়ানো যায়নি। শেষ মুহূর্তে গুইদো রদ্রিগেজের দূরপাল্লার শটে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে ভ্যালেন্সিয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। না থেকেও 2026 বিশ্বকাপে থাকছেন পেলে। ফুটবল কিংবদন্তিকে সম্মান জানিয়ে 31 ফুট উঁচু এক বিশাল ভাস্কর্য তৈরি করা হয়েছে মেক্সিকোর গুয়াদালাহারায়। মূলত ওই ভেন্যুতে 1970-এর বিশ্বকাপে পেলের পারফরমেন্সের সম্মাননা হিসেবেই নির্মাণ করা হয়েছে এই শিল্প। ব্রোঞ্জের তৈরি এই ভাস্কর্য ঘিরে এরই মধ্যে কৌতূহল বাড়ছে পর্যটকদের মাঝে। ফুটবল ছাড়ার অর্ধশত বছর পরেও প্রাসঙ্গিক। প্রয়াত হলেও থাকছেন এবারের বিশ্বকাপে। নামটা পেলে বলেই হয়তো এমন প্রভাব সৃষ্টি করা সম্ভব। 2022-এ প্রয়াত হওয়া এই ফুটবল কিংবদন্তিকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক ভাস্কর্য। মেক্সিকোর গুয়াদালাহারায় 31 ফুট উঁচু এই স্ট্যাচু এরই মধ্যে নজর কাটছে সবার। এই মেক্সিকোতেই 1970-এর বিশ্বকাপ জেতে ব্রাজিল। জালিস্কো স্টেডিয়ামে প্রথম রাউন্ড সহ কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের ম্যাচ খেলে। পায়ের জাদুতে তখন মেক্সিকানদের মন জয় করে নেয় পেলে। 4 গোলের পাশাপাশি 6 অ্যাসিস্ট, এখনো যেটা বিশ্বকাপ রেকর্ড। ফুটবল কিংবদন্তিকে তাই সম্মাননা দিল শহর কর্তৃপক্ষ। পেলে গুয়াদালাহারাকে ভালোবাসত এবং ব্রাজিল দল এই শহরের প্রেমে পড়েছিল, কারণ এই শহরের মানুষরা 1970-এর বিশ্বকাপে ব্রাজিল দলকে সর্বোচ্চটা উজাড় করে দেয়। এই ভাস্কর্য বিশ্বকাপ উপলক্ষে আমাদের উপহার। জালিস্কো স্টেডিয়ামের বাইরে প্লাজা ব্রাজিলে স্থাপন করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে নির্মিত সুবিশাল এই ভাস্কর্য। বিশ্বকাপ সামনে রেখে যা পরিণত হয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়রা তো আসছেনই, বিশ্বকাপ শুরু হলে বিদেশি পর্যটকরাও মুগ্ধ হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটা একটা প্রতিকৃতি, যাতে আরো বেশি মানুষ যারা এখানে আসবে তারা জানতে পারবে বিশ্ব ফুটবলের কাছে গুয়াদালাহারা মানে কি। 2026 বিশ্বকাপে গুয়াদালাহারায় এই স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 12 জুন কোরিয়া আর চেক রিপাবলিক, 18 তারিখে মেক্সিকো বনাম কোরিয়া আর 23 তারিখে কলম্বিয়া কঙ্গো। তবে সবচেয়ে বড় ম্যাচটা 26শে জুন। হট ফেভারিট স্পেনের বিপক্ষে মাঠে নামবে লাতিন পরাশক্তি উরুগুয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইতিহাস বদলে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখা নিয়ে সদুত্তর নেই জ্যোতির। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে 6 জুন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে টি-20 2 সিরিজে জয়ের স্বপ্ন স্বাগতিকদের। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছে। অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ 2টাই জিতে নেয়। এবং ইপিএলে গার্দিওলার বিদায়ী ম্যাচে হার ম্যানচেস্টার সিটির। 1-1 গোলের ড্রয়ে শেষ সালার লিভারপুল অধ্যায়। শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য আর্সেনাল।
এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, চলে যাচ্ছি রাইসা জান্নাতের কাছে। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।